নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। ঝুমঝুমি তলার কথা কে না জানে। হরিনারায়ণপুর, বাসুদেবপুর, শিবপুর, এমনকি দায়খোলা, নিতাইগঞ্জ পর্যন্ত সবাই জানে ঝুমঝুমি তলার কথা। আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ এক ডাকে ঝুমঝুমি তলাকে চিনতে পারে। সেই ঝুমঝুমি তলায় যা ঘটেছিল সে কথা মুখে মুখে গল্পের মতো তারা শুনে আসছে। এখন যাদের বেশ বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, পায়ে ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য ভালোভাবে চলতে গেলে যাদের লাঠি নিতে হয়, তাদের কাছে গিয়ে বসলে শোনা যায় ঝুমঝুমি তলার গল্প। তাদের বয়সই বা তখন কত হবে? ওই 6 কি 7। কচি বয়সের ছেলেপেলেগুলো ঝুমঝুমি তলা দিয়ে দিনের বেলা দৌড়ে বেড়াত। কখনো কখনো সাইকেলের টায়ার চালিয়ে ঝুমঝুমি তলার পাড় থেকে চলে যেত হরিদেবপুরের দিকে। কিন্তু সন্ধে নামতে শুরু করলে ঝুমঝুমি তলায় কাউকে আর দেখতে পাওয়া যেত না। এমনকি গ্রামের কোনো মানুষ কেউ যদি বাইরে থেকে গ্রামে ঢুকত, তাহলে সে প্রায় গোটা গ্রামটাকে বের দিয়ে অন্য পথে এসে গ্রামে ঢুকত, কিন্তু মনের ভুলেও ঝুমঝুমি তলা দিয়ে আসত না। বহু দূর থেকে নাকি ঝুমঝুমি তলার দিকে রাতের বেলা তাকালে অদ্ভুত কিছু আলো জ্বলতে দেখা যেত, কখনো লাল, কখনো নীল, কখনো বা হলুদ। কিন্তু কারোর বুকের পাটায় অত সাহস ছিল না যে রাতের বেলায় ঝুমঝুমি তলায় গিয়ে দেখে আসবে যে কি হচ্ছে ওখানে। একমাত্র একজন ছিল যে দুঃসাহসের কাজটা করার চেষ্টা করেছিল। তবে সে কি দেখেছিল সেই দিন, তার কথা কোনো দিন জানা যায়নি। কারণ পরদিন সকালে তার মৃতদেহ ঝুমঝুমি তলার কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তার শরীরে প্রাণ ছিল না, তার বদলে তার গোটা শরীরটা যেন কেউ খুবলে খেয়েছিল। এমন যে ঝুমঝুমি তলার নাম, সেই ঝুমঝুমি তলাতেই রিকশাটা এসে থামল। অনেকক্ষণ থেকে এই রিকশার প্যাটেল থেকে একটা ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ ভেসে আসছিল বিলুর কানে। ব্যাপারটা অনেকক্ষণ ধরে পাত্তা দেয়নি, কিন্তু এবারে আর সেটা পারল না। একটু অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠল বিলু, এই থামাও থামাও, রিকশা থামাও। কথাটা শুনে রিকশাওয়ালা কাঁধের গামছাটা নিয়ে মাথার মুখ মুছতে মুছতে বলল, আগে কি হয়েছে বাবু? রিকশা থামাতে বললেন কেন? বিলু আর পারল না। রিকশা থেকে প্রায় লাফিয়ে নেমে বলে উঠল, সেই তখন থেকে রিকশার ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ কানে এসে ঢুকছে। বলি এভাবে কিছুক্ষণ যদি আর চলো তাহলে কানের আমার 12টা বেজে যাবে। রিকশাওয়ালা খৈনির ছোপওয়ালা হলুদ দাঁত বের করে হাসল, তারপর বলল, আরে কি যে বলেন বাবু, রিকশার চেনটাতে তেল দেওয়া হয় নাই বাবু, তাই অমনটা হচ্ছে। আপনি বসেন না, আপনি বসেন, আপনারে পৌঁছে দিবক্ষণ। আরও কিছু বলবে বলে ভেবেছিল বিলু, কিন্তু লোকটার ঘরমাক্ত মুখটার দিকে তাকিয়ে কেমন যেন মায়া হলো এবার। সেই তখন থেকে রোদের মধ্যে রিকশা টেনে আসছে, আর বিলু তো রিকশার বোর্ডের ভেতর ছায়ায় বেশ আরামে বসে রয়েছে। হঠাৎ কেমন যেন লজ্জা পেল বিলু। থাক না, গরিব মানুষ, দু এক কথা শুনিয়ে কি লাভটাই হবে। আর লোকটাকে দেখে বেশ বোঝা যাচ্ছে যে দু কথার জায়গায় 4 কথা শোনালেও সে এমন হাসতে হাসতে তার সঙ্গে কথা বলবে। আসলে সে জানে যে এখন বিলুকে পৌঁছে দিতে পারলে বিলু হাতে কয়েকটা টাকা গুঁজে দেবে। ওর কাছে টাকাটাই অনেক বড়, তাই ওর এই কথাগুলো তেমন গায়ে লাগার মতো নয়। বিলু একটু ইতস্তত করে আবার রিকশাটার ওপর উঠে বসে। তারপর ভাবে শুধু শুধু ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করেছে বোধহয় সে। রিকশায় উঠলে এমন শব্দ তো হবেই। কি যে হয়েছে ওর, একটু একটুতেই মাথাটা গরম হয়ে যায়। না, তাড়াতাড়ি গ্রামে পৌঁছে কাজগুলো সেরে তারপর ফিরে যেতে হবে। রিকশাটা ওকে নিয়ে নরহরিপুরের দিকে এগিয়ে গেল। নরহরিপুরে বিলু এসেছে বছরখানেক আগে। সে এখানে আসে গোবিন্দ চাষির বাড়িতে। বিলু কিন্তু গ্রামের ছেলে নয়, সে যেখানে থাকে সেটা মফস্বল বলা চলে। তবে বছরে 2-1 এই গ্রামে গোবিন্দর বাড়িতে ঘুরতে আসে সে। গোবিন্দ আসলে তার কাকা। বিলুর বাবা বিয়ে করে শহরে চলে গেছে, তারপর থেকে আর গ্রামে খুব একটা আসেনি। তবে বিলু বড় হওয়ার পর থেকে মাঝে মাঝে এই দিকটায় আসে, তার সবই চেনা। বিলুকে যখন রিকশাটা নামিয়ে দিল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আসলে সন্ধে এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না, কিন্তু একটু আগে যে আকাশে রোদ ঝলমল করছিল সেই আকাশে নেমে এসেছে
কালো মেঘ, আর তাই সন্ধ্যাটা যেন একটু তাড়াতাড়ি নেমে এসেছে। বিলু রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার হাতে টাকাটা গুঁজে দিয়ে বলল, এখন তাড়াতাড়ি ফিরে যাও, নাহলে একটু পরেই আবার বৃষ্টি নামবে, আবার বৃষ্টি নামলে তোমাকে ভিজতে হবে। ভিজতে তো হবেই বাবু, আধারে নেমে এসেছে, এখন তো আর ও পথে যাওয়া যাবে না, এখন যেতে হবে ওই উল্টো ঘোর পথ দিয়ে। আজ কপালে বৃষ্টি ভেজা লেখাই আছে। ঝুমঝুমিতলার কথাটা বিলু যে জানতো না তা নয়, তবে ব্যাপারটা সে তেমন বিশ্বাস করত না। আজ এই রিক্সাওয়ালা যখন সেই একই ব্যাপারে একটা কথা বলল, তখন সে একটু জোরের সাথেই বলল, আরে ওসব বাজে কথা, তুমি আবার ওসবে ভয় পাও নাকি? আরে চলে যাও না, দেখো কিচ্ছু হবে না। আর এখনই বৃষ্টি নামতে শুরু করবে, আর তুমি এখন এতটা ঘুরে যাবে? রিক্সাওয়ালা আবার হলুদ ছোপ ধরা দাঁত বার করে হিহি করে হেসে তারপর বলল, আপনি তো আর যাবেন না বাবু, যেতে হবে আমারে। আপনি তো কথা বলে দিয়ে খালাস বাবু। রিক্সাওয়ালার হাসিটা যেন ঠোঁট থেকে কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। এবার সত্যি একটু রাগ হয় বিলুর। তার মনে হয় যে রিক্সাওয়ালা যেন কথাগুলো তাকে ঠুকে বলতে চাইছে। তাই সে বলে, এই শোনো, আমার যাওয়ার যদি প্রয়োজন হতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম, এই তোমার মতো অকারণে আমি ভয় পেতাম না। রিক্সাওয়ালা কিন্তু হাল ছাড়ে না। সে রিক্সাটা সামনের দিকে ঘুরাতে ঘুরাতে বলে, রাতের বেলা ঝুমঝুমি তলায় গেলেই তিনাদের হাতে পড়তে হবে বাবু। আমার এত তাড়াতাড়ি মরণের শখ নাই, আমি ঘুরাই যামু। বৃষ্টিতে ভিজতে হইলে ভিজবো, কিন্তু জানটা তো আগে। তবে এখন আর আগের মতো ভয় পাই না বাবু, তবুও থাক না, কি দরকার। বিলুকে আর একটা কথা না বলতে দিয়ে রিক্সাওয়ালা ঘুর পথে চলে গেল। বিলু মাটির রাস্তায় দাঁড়িয়ে দূরে ওই ঝুমঝুমি তলার দিকে তাকালো। এখান থেকে ঝুমঝুমি তলা স্পষ্টভাবে দেখা যায় না, তবে দূর থেকে এই অল্প অন্ধকারের মধ্যে একটা অবয়বে বোঝা যায়। ঝুমঝুমি তলা এখনো দাঁড়িয়ে আছে, আর ঝুমঝুমি তলার সাথে দাঁড়িয়ে আছে কিছু অজানা ভয়, যে ভয়টা এই নরহরিপুর আর তার চারপাশের গ্রামে কেমন যেন ছড়িয়ে আছে বছরের পর বছর ধরে। বিলুর দাঁড়িয়ে থাকতে থাকতে গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। বিলু বুঝতে পারে এটা ভয় নয়, এটা বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা হাওয়ার কাজ। সে আর সময় নষ্ট না করে গোবিন্দর বাড়ির ভেতর ঢুকে পড়ল। দেয়ালের ওপর একটা হ্যারিকেনের আলো মাঝে মাঝে তিরতির করে কাঁপতে থাকে। বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে যেন মাটির দেয়ালের গায়ে একটা খসখস শব্দ তুলে দিয়ে যায়। টুপটাপ বৃষ্টি টিনের চালে মাঝে মাঝে এসে পড়ছে। গোবিন্দ উঠে গিয়ে হ্যারিকেনটা ঘরের ভেতর এনে দরজাটা বন্ধ করে দেয়। তারপর সে বিলুর দিকে তাকিয়ে বলে, ও সব অনেক ব্যাপার আছে বিলু, তুই ও সব বিশ্বাস করবি না। থাক না, রাতের বেলা ওসব কথা বলতে নেই। বিলু একটু আবদার করেই বলে বসে, হ্যাঁ না কাকা, বলো না, তুমি সব জানো গল্পগুলো, আমি জিজ্ঞেস করলেই তুমি শুধু না 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 বলে যাও। আগে কতবার তোমাকে বলেছি যে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, আমাকে এমন এড়িয়ে যাও কেন? আচ্ছা আমি তো এখন ছোটো নই, বড় হয়ে গেছি, বলো না। ঘরের মধ্যে অল্প অন্ধকার আর হ্যারিকেনের সামান্য হলদে আলোতে গোবিন্দর মুখে একটা সামান্য হাসি দেখা যায়। তারপর সে কাটা কাটা গলায় বলে, বড় হয়ে গেছিস না, এই ছোট্টটা ছিলি, আর চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। লম্বায় তোমার সমান সমান হয়ে যাবি কয়েকদিন পর। হ্যাঁ, সবই বুঝলাম রে বিলু, কিন্তু ওসব ভালো ব্যাপার নয়, ওগুলো না জানাই ভালো রে। এই শোনো, তুমি কিন্তু যদি না বলো না, তাহলে কিন্তু আমি এখানে আর আসবো না, তোমায় বলে দিলাম। গোবিন্দ মনে মনে প্রমাদ গোনে, এই ছেলেটা বড্ড জেদি ছোট্ট থেকেই। গোবিন্দর গোটা সংসারে কেউ নেই, বউ অনেক আগে মারা গেছে, ছেলে পেলেও কিছু হয়নি। সে এখন একাই থাকে, জমির চাষাবাদ দেখে আর এই একা সংসার চালায়। তাই বিলুকে সে বড্ড ভালোবাসে। ছেলেটা যে কদিন এখানে এসে থাকে তার যেন মনে হয় যেন ঘরে পূর্ণিমার চাঁদের আলোর মতো আনন্দ নেমে এসেছে। তোর বোধ হয় এখানে আর কোনো দিন আসা হবে না রে বিলু। ছাড়, ওসব কথা ছাড়।
গোবিন্দ একটু ইতস্তত করে বিলুর দিকে সরে আসে। তারপর তার মাথায় একটা হাত রেখে বলে, সব বলবো, তবে এখন না, একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। চল রাতের খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর ঘুমাতে যাওয়ার আগে সব বলবো তোকে। বিলুর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু কাকা অমন কথা বলল কেন? তার এখানে আর আশা হবে না? তাহলে কি কাকা অন্য কোথাও চলে যাবে? কিন্তু একটা গল্প শোনার আনন্দ তখন মনকে এইসব নিয়ে ভাবতে দিল না। কাকা যখন একবার বলেছে রাতে বলবে, তখন সে নিশ্চয়ই বলবে। বিলু খাওয়ার আগে ঘরের দরজা খুলে বাইরে একবার আসে। দাঁড়িয়ে দেখে আকাশে কালো মেঘ জমেছে। মাঝে মাঝে মেঘ ডাকতেও শুরু করেছে। একটু পরেই বৃষ্টি নামবে, কারণ একটা ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন এসে বিলুর গায়ে লাগছে। গোটা শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। দুপুর পর্যন্ত বেশ গরমই ছিল, আর তারপরই সন্ধে থেকে হঠাৎ এমন একটা ঠান্ডা পরিবেশ। বিলু চোখ বন্ধ করে দিল। তারপর এক পা করে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। কি মনে হতেই একটু এগিয়ে গিয়ে গ্রামের রাস্তায় নেমে দূরে তাকায় সেই ঝুমঝুমি তলাটার দিকে। কিন্তু অন্ধকারে এত দূর থেকে কিছু বোঝা প্রায় অসম্ভব। বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই বিলুর গোটা শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করলো। সে বুঝতে পারছিল চারপাশের পরিবেশটা কেমন যেন হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে। কিন্তু এমনটা কেন হচ্ছে তার? সে কিছু বুঝতে পারল না। অদ্ভুতভাবে বাইরে এসে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে সেই ঝুমঝুমি তলার দিকে অন্ধকারে তাকিয়ে রইল। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপারের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। বিলু আরও দুপা সামনের দিকে বাড়াতে শুরু করেছে। ঠিক সেই সময়ে ঘরের ভেতর থেকে গোবিন্দ ডেকে উঠল, বিলু, বিলু, কোথায় গেলি রে বিলু? এই রাতের বেলা বাইরে যাস না বিলু। ভেতরে চলে আয় বিলু, বাইরে থাকিস না। ডাকটা শুনে বিলুর কেমন যেন ঘোর কাটল। কখন যে হাঁটতে হাঁটতে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে তার নিজেরই স্পষ্ট কিছু মনে নেই। একবার চারপাশটা দেখে অন্ধকার ছাড়া আর কিছুই বুঝতে পারল না সে। আশেপাশে যে কয়েকটা বাড়ি রয়েছে, লোকজন সবাই বোধহয় ঘরের মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে। গোটা গ্রামটা কেমন যেন শ্মশানের মতো খাঁ খাঁ করছে। এর মধ্যে একটা ব্যাপার কেমন যেন খচখচ করতে লাগলো বিলুর, কিন্তু সে কিছু বুঝতে পারল না। তার মনের মধ্যে কেমন একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে, যেন যেন কিছু একটা হতে চলেছে, আর সে ঠিক ধরতে পারছে না। অথচ সেটা ধরার খুব প্রয়োজন ছিল। বিলু এদিক ওদিক তাকাতে তাকাতে ঘরের ভেতরে ঢুকতেই গোবিন্দ দরজাটা বন্ধ করে দিল এবং হ্যারিকেনের আলোটা সামান্য কমিয়ে দিল। তারপর সেটা মেঝের ওপর একপাশে রেখে চাটাই পেতে তার ওপর দুজন মিলে বসল। বিলুর তখন বসে থাকতে ইচ্ছা করছিল না, তাই চাটাইয়ের ওপর একটা মাথার বালিশ রেখে তার ওপর উবু হয়ে শুয়ে পড়ে সে। এদিকে গোবিন্দ বিছানার গায়ে হেলান দিয়ে বসেছে। হ্যারিকেনের আলোয় তার মুখটা স্পষ্টভাবে দেখা যায় না। গোবিন্দ বেশ কিছুক্ষণ বিলুর দিকে চুপ করে তাকিয়ে রইল। তারপর বিলুই বলল, আচ্ছা, এই ঝুমঝুমি তলা নামটা কেন হয়েছে? এ কথাটা আমি ঠিক জানি না। এই গ্রামের অতি বয়স্ক কাউকে জিজ্ঞাসা করলে সে কথা বোধহয় তুই জানতে পারবি। তবে এইরকম একটা ছোট গল্প শুনেছিলাম সেই ঝুমঝুমি তলার নাম হওয়ার। সে কথা পরে বলবো খন। তার আগে বরং ওই ঝুমঝুমি তলাকে আমাদের গ্রাম কিংবা আশেপাশের কয়েকটা গ্রামের লোকেরা কেন এত ভয় করে সেই কথাটা তোকে বলি। ঝুমঝুমি তলায় দিনের বেলা গেলেও দেখতে পাবি একটা বড় বট গাছ রাস্তার এক পাশে রয়েছে, আর তার পাশে একটা ছোট্ট মাঠের মতো ফাঁকা জায়গা। সেই মাঠ পেরিয়ে বাঁ দিকে যে ছোট্ট ডোবার মতো রয়েছে, তার পাড়ে অনেক বছর আগে শ্মশান ছিল। সেই ডোবার পাড়ের ফাঁকা জায়গাটা নিয়ে যত মানুষের ভয়। প্রচুর ঝড় বৃষ্টির রাতে পাশের এক গ্রামের কয়েকজন মানুষ একটা মরা কাঁধে নিয়ে এসে
ওই শ্মশানে একবার দাঁড়িয়েছিল। তাদের ইচ্ছা ছিল বৃষ্টি একটু কমে এলে মরাটাকে কোনো রকমে পুড়িয়ে দিয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু কিন্তু ঝড় বৃষ্টি কমার বদলে ক্রমে বাড়তে লাগলো। মাঠের পাশে ছোট্ট জায়গাটায় একটা চালা ঘর মতো করা ছিল। মাটি আর খড় দিয়ে কোনো রকমে একটা ওই মাথা গোজার জায়গা। সেখানে ওরা 4 জন বসে রইল। মরা ছুঁয়ে বসে না থাকলে সে এক ভীষণ বিপদ ঘটে যেতে পারে। কিন্তু অত রাতে ঝড় বৃষ্টির মধ্যে একজনের পক্ষে ওই মরা ছুঁয়ে বসে থাকা অসম্ভব। বৃষ্টির জলে ভেজা মোটেই সম্ভব নয়। তাই মাঝে মাঝে ওরা মরা ছুঁয়ে বসে থাকা বদল করে নিচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। তারপর ওরা হঠাৎ করে দেখতে পায় শ্মশানের এক পাশে এক জায়গায় হঠাৎ করে আগুন জ্বলে উঠেছে। কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে আগুন জ্বলে ওঠে কিভাবে, সেই কথাটা ওদের মাথায় কিছুতেই আসে না। এদিকে প্রবল ঝড় বৃষ্টি, আর তার মধ্যে চারিদিকে কালো অন্ধকার। সেই সমস্ত কিছুর মধ্যে একমাত্র আগুন ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। ওরা বুঝতে পেরেছিল যে এই শ্মশানের মধ্যে আজ রাতের বেলায় ওরা খারাপ কিছুর মধ্যে এসে পড়েছে। কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই। ওরা 4 জন চুপ করে বসে থাকা ছাড়া আর কিছু করতে পারবে না। ভয়ে ওরা কেমন যেন বিহ্বল হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে রইল। কিন্তু এত কিছুর মধ্যে যে একজন বাইরে মরা ছুঁয়ে বসে আছে, সে কথাটা ওরা ভুলেই গিয়েছিল। মরা ছুঁয়ে যে বসেছিল সে কিন্তু শ্মশানের মধ্যে আগুন জ্বলে উঠতে দেখতে পায়নি। কোনো একটা অদ্ভুত কারণে আগুনটা তার চোখে পড়েনি। সে মরা ছুঁয়ে বসে থাকতে থাকতে মাঝে মাঝে ঠান্ডায় কেঁপে উঠছিল। গোটা শরীর জলে ভিজে চুপচুপ করছে। আর সেই বৃষ্টির মধ্যে একটা ঠান্ডা হাওয়া এসে চোখে মুখে লাগতেই মাঝে মাঝে গোটা শরীরটা কেঁপে উঠছে তার। কাঁপতে কাঁপতে তার একবার যেন মনে হলো ঠিক তার পাশেই কে যেন একটা উবু হয়ে অন্ধকারে বসে আছে। ব্যাপারটা চোখে পড়তেই প্রথমে সে ভাবলো তার দলের হয়তো কেউ তাকে সাহায্য করার জন্য পাশে এসে বসেছে। তাই একবার সে একটু গলা তুলে বলল, কে কে এলি রে? কিন্তু তার কথায় তার পাশে বসে থাকা অন্ধকারের কালো ছায়া মূর্তিটা কোনো উত্তর দিল না। এদিকে ঘন অন্ধকারে নিজের হাত পা দেখা যায় না ভালোভাবে, তার মধ্যে 2 হাত দূরে বসে থাকা কালো মূর্তিটাকে ভালোভাবে দেখতে পাওয়া অসম্ভব। তাই সে আগের থেকে আর একটু জোর গলায় বলল, কি রে, চুপ করে বসে আছিস কেন? এই ঠান্ডায় তো আমার হাত পা একেবারে জমে যাচ্ছে। এই একটু মরাটা ছুঁয়ে বসতো, তাহলে আমি ঘরের ভেতরে গিয়ে বসতে পারি। কথাটা শুনে কালো ছায়া মূর্তিটা একটু যেন নড়ে উঠল। উঠে দাঁড়িয়ে হরির পাশে এসে মরাটা ছুঁয়ে বসল। হরি ভাবল তাদেরই কেউ এসে বসেছে নিশ্চয়ই। তাই সে নিশ্চিন্ত মনে মরা ছেড়ে দিয়ে ঘরের দিকে এগিয়ে এলো। ঘরের সামনে গিয়ে ঘরে ঢুকতে যাবে, এমন সময়ে ঘরের ভেতর থেকে কি একজন বলে উঠল, ওরে এই তুই মরা ছেড়ে দিয়ে চলে এলি কেন? হ্যাঁ, সে কি? আমি তো ভাবলাম তোমাদের মধ্যে কেউ মরা ছুঁয়ে বসতে গেছে, তাই আমি চলে এলাম। কথাটা শুনে সবাই ওর মুখ চাওয়াচাই করলো। কিন্তু দেখা গেল ঘরের মধ্যে ওরা 4 জন বসে আছে আর বাইরে হরি দাঁড়িয়ে। তাহলে মরা ছুঁয়ে বসে থাকতে গেল কে? ব্যাপারটা বুঝতে পেরে হরি তাড়াতাড়ি সেই মরার দিকে এগিয়ে যেতেই অন্ধকারের মধ্যে দেখতে পেল সেই কালো ছায়া মূর্তিটা মরার উপরে ঝুঁকে কি যেন করছে। এদিকে বৃষ্টির সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল।
হরি যখন পায়ে পায়ে কিছুটা হেঁটে মরাটার কাছে গেছে, তখনই হঠাৎ করে একবার আকাশে বিদ্যুৎ চমকালো। আর সেই বিদ্যুতের আলোতে হরি দেখতে পেল একটা বিভৎস দৃশ্য। মরাটার সামনে ঝুঁকে বসে থাকা ছায়ামূর্তিটার মাথাটা মরার গায়ে নেমে এসেছে, আর একটা কচর কচর শব্দ হয়ে চলেছে। ব্যাপারটা বুঝতে হরি সময় লাগলো না বিশেষ। এর মধ্যে সে বুঝতে পেরেছে যে ওই ছায়া মূর্তিটা মরার কাছে বসে মরাটা খেতে শুরু করেছে। বিদ্যুতের আলো একবার ঝলকানোর সময় সে কালো ছায়া মূর্তিটা হরির দিকে ঘুরে তাকিয়েছিল, আর সেই আলোতেই হরি দেখতে পেল মরাটার মুখে মাংসের চিহ্ন মাত্র নেই, যেন একটা মাংস চামড়া রক্ত ছাড়া নরকঙ্কালের মাথা। আর সেই মাথাটার মুখের পাশ থেকে নেমে আসছে টাটকা রক্ত মাংস। ব্যাপারটা দেখতে পেয়ে হরি চিৎকার করে উঠল, দৌড়ে ঘরের দিকে যেতে শুরু করলো। এদিকে ঘরের ভেতরে থাকা চারজন ততক্ষণে হরির চিৎকার শুনতে পেয়েছে। একটু আগেই হরি তাদের এসে যে কথাটা বলেছে সেটা নিয়ে তারা ভাবছিল, আর তার মধ্যেই হরির এমন চিৎকারে তারা যেন ভয়ে জড়সড় হয়ে গেল। এদিকে তখন শ্মশানের মধ্যে জ্বলতে থাকা আগুনটা কিন্তু তখনও দেখা যাচ্ছে। মাঝে মাঝে সেই আগুনের শিখা হাওয়ায় কেঁপে উঠছে বটে, কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যেও সেটা নিভে যাচ্ছে না। ঘরের ভেতর বসে থাকা শ্রীপদ কাঁপা গলায় বলে উঠল, এই এই হরি অমন চিৎকার করে উঠলো কেন? কি হলো বলতো? এই এই আমার কিন্তু গতি ভালো ঠেকছে না। শ্মশানের মধ্যে এমন আগুন জ্বলছে, আর হরি এসে বলল কে যেন মরা ছুঁয়ে বসে রয়েছে। আমরা তো সবাই এখানেই রয়েছি, তাহলে মরা ছুঁয়ে বসে রয়েছে কে? ভালোই বৃষ্টি কমে এলে তাড়াতাড়ি মরাটা পুড়িয়ে দিয়েই বাড়ি ফিরে যেতে হবে। এই রাত বিরেতে কোন বিপদে পড়ে যাই আবার। ওদের মধ্যে সবাই কথা বলে চললেও একজন কিন্তু চুপ করেছিল। তার নাম হচ্ছে মহাদেব। মহাদেব একটু আধটু সমস্ত ব্যাপারটা বুঝতে পারত। তার বাবা ছিল গ্রামের পুরোহিত, তার কাছে সামান্য তন্ত্রমন্ত্রের ক্ষমতা ছিল। এই শ্মশানে ঢোকার সময়ে তার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, কিন্তু ব্যাপারটা সে কাউকে বলেনি, যাতে যাতে সবাই ভয় না পেয়ে যায়। এখন কিন্তু সে বুঝতে পেরেছিল যে এই শ্মশানের মধ্যে অশুভ কিছু ঘটে চলেছে। সবাই লক্ষ্য করল হরির চিৎকারটা একবার হয়ে থেমে গিয়েছে। কি করা যায় এখন বলতো মহাদেব? বাইরে বেরিয়ে দেখব হরির কি হলো? কথাটা শুনে মহাদেব হাত তুলে ওদের সবাইকে থামিয়ে দিয়ে বলল, এখন এই ঘর থেকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আগে বৃষ্টি থামুক, তারপর দেখা যাবে। বৃষ্টি থামার কোনো লক্ষণ কিন্তু দেখা গেল না, তার বদলে যেন বাড়তে লাগলো। এতক্ষণ ধরে ঘরের ভেতরে সামনেরটায় বৃষ্টির ছাট আসছিল, এবার এলোমেলো হাওয়ায় বৃষ্টির জল ঢুকে পড়তে লাগলো সারা ঘরের মধ্যে। তার মধ্যে ঘরের চাল বেয়ে কোথা থেকে যেন টপ টপ করে বৃষ্টির জল ওদের গায়ে এসে পড়তে লাগলো। ওরা ভয়ে আর ঠান্ডায় জড়সড় হয়ে ঘরের মধ্যে বসে রইল। মহাদেব ঘরের দরজাটা সামনে এসে বসে। সামনে জ্বলতে থাকা আগুনটার দিকে মহাদেব তাকিয়ে রইল। এর আগেও মহাদেব এই শ্মশানে এসেছে, কিন্তু এমনটা তো আগে কখনো ঘটেনি। হঠাৎ করে মহাদেবের মনে পড়ে গেল আজ তো অমাবস্যা। আর ঠিক তখনই হরির একটা আর্তচিৎকার শুনতে পেল ওরা সবাই, যেন মরণ আর্তনাদে হরি চিৎকার করছে বাঁচার জন্য। কিন্তু চিৎকারটা কেমন যেন হঠাৎ শুরু হয়েই শেষ হয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন মাঝপথে হরির চিৎকারটা থামিয়ে দিল।
ভয় চিৎকারটা যেন ওই অন্ধকার শ্মশানের আশেপাশে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে থেমে গেল। আর তার সাথে এবার ওরা শুনতে পেল একটা হাসির শব্দ। কেউ যেন ইনিয়ে বিনিয়ে হেসে চলেছে। হাসির শব্দটা শুনতে মাঝে মাঝে মনে হয় ওটা যেন হাসির শব্দ নয়, একটা কান্নার শব্দ। কিন্তু আবার পরক্ষণেই মনে হয় না, ওটা যেন একটা হাসির শব্দ। গলাটা কোনো পুরুষের নাকি মহিলার সেটা ওরা কিছুতেই ধরতে পারলো না, কিন্তু সেটা শোনার পরেই ওদের ভয় আবার যেন দানা পাকিয়ে উঠতে শুরু করলো ওদের সারা শরীর জুড়ে। মহাদেবের মুখটা আগের থেকেও শক্ত হয়ে এলো এবার। বাকি তিনজনের মধ্যে থেকে হঠাৎ নিবারণ বলে উঠল, এই হরি আবার চিৎকার করলো। এই হরির কি হলো বলতো? আজ যে অমাবস্যা, তার উপর এমন ঝড় বৃষ্টি। আজকের দিনে শ্মশানে কার পাল্লায় পড়লাম বলতো আমরা? শ্রীপদের কথা শেষ হওয়ার আগেই বৃষ্টির মধ্যে একটা ছপ ছপ শব্দ শোনা যেতে লাগলো। এতক্ষণ ধরে বৃষ্টি হওয়ার জন্য শ্মশানের চারপাশে সামান্য জল জমে গেছে বোধহয়। আর সেই জলের মধ্যে পা ফেলে ছপ ছপ করে কেউ যেন এগিয়ে আসছে ওদের ঘরের দিকে। ওরা সবাই চমকে উঠল, আর তারপরেই বাইরের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে ঝিরঝিরে বৃষ্টিটা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। অনেকটা দূরে আগুনটা তখনও জ্বলছে। ওরা ভয়ে অবাক হয়ে যতটা পারল নিজেদের মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে বসে রইল। ঘরের ভেতরটা মানুষের গায়ের গন্ধে আর ঘামের গন্ধে কেমন ম ম করতে লাগলো। একমাত্র মহাদেব ছাড়া সবার কেমন যেন ভয় হতে লাগলো। মহাদেব কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের ওই অন্ধকারের দিকে। আর তারপরেই ওরা দেখতে পেল অন্ধকারের মধ্যে ওদের খোলা দরজাটা ঠিক কাছে এসে যেন দাঁড়িয়েছে কেউ। ওরা কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে শোনা গেল হরির গলার স্বর। নবীনের লাশটাকে খেয়ে ফেললো। হরির গলা শুনে ওরা কিছুক্ষণের জন্য হলেও মনে মনে শান্তি পেল। আর তাছাড়া এখন ভয় পাওয়ার মতো তেমন কিছু ওদের চোখের সামনে দেখা যায়নি। হরি তাড়াহুড়ো করে ঘরের ভেতর ঢুকতে যাবে এমন সময় মহাদেব বলে উঠল, ভেতরে ঢুকবে না, বাইরে দাঁড়াও। মহাদেবের কথায় ওরা বাকি তিনজন অবাক হয়ে মহাদেবের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে মহাদেবের মুখের অবস্থা বোঝার ক্ষমতা ওদের নেই, কিন্তু তবু মনে হয় মহাদেব কেমন যেন শক্ত চোখে তাকিয়ে আছে বাইরের দিকে। ওদের মধ্যে থেকে গদাই এবার বলে উঠল, কি হলো মহাদেব? হরিকে ভেতরে ঢুকতে বারণ করছো কেন? ওর গায়ে মানুষের গন্ধ নেই, তোমরা বুঝতে পারবে না। ওকে ভেতরে ঢুকতে দিলে এখান থেকে তোমরা আর কেউ বেঁচে ফিরতে পারবে না। কথাটা শুনে ওদের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। মহাদেব এইসব ব্যাপারে যে কিছু বোঝে সেটা প্রমাণ ওরা এর আগেও পেয়েছে, কিন্তু হরি যখন ওদের দরজার কাছে সামনে এসে দাঁড়িয়েছে তখন হরিকে ভেতরে ঢুকতে দিতে মহাদেবের এত আপত্তি কেন? মহাদেব, এসব কি বলছো? চোখের সামনে তো দেখতে পাচ্ছ হরি দাঁড়িয়ে আছে, তাহলে ওকে ভেতরে ঢুকতে দিতে সমস্যা কোথায়? না, ওকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। দরকার হলে তোমরা ওর সাথে বাইরে গিয়ে দাঁড়াও, কিন্তু ওকে ভেতরে ঢুকতে দিলে বড় বিপদ হয়ে যাবে। এদিকে ওরা কথা বললেও হরি কিন্তু একটাও কথা বলেনি। বৃষ্টির জলে ঠাঁই ভিজতে ভিজতে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওদের দরজাটা থেকে মাত্র 5 হাত দূরে অন্ধকারে কালো মূর্তির মতো দাঁড়িয়ে আছে হরি, কিন্তু মুখে কোনো কথা বলছে না। ওই একবার ছাড়া আর একটা কথা বলেনি হরি।
শ্রীপদ বাইরের দিকে তাকিয়ে বলল, হরি, এই হরি। বাইরে থেকে এবারও কিন্তু কোনো কথা ভেসে এলো না। ওরা স্পষ্ট বুঝতে পারলো যে বাইরে এসে দাঁড়ানো কালো মূর্তিটা এখন কেমন যেন পেছনের দিকে সরে যাচ্ছে, আর তার সাথেই হঠাৎ করে যেন হাসিটা আবার শুরু হলো। ওদের মনের মধ্যে জমতে থাকা ভয় যেন বারবার একটা করে ধাক্কা খেয়ে বেড়ে উঠছে। ওরা স্পষ্ট বুঝতে পারছিল যেন হাসিটা আসছে তাদের সামনে দাঁড়িয়ে থাকা হরির কাছ থেকেই। কিন্তু এমনিভাবে হরি হাসছে কেন? মহাদেব শক্ত মুখে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কে তুই? হরি না সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু তুই কে? মহাদেবের কথা শেষ হতেই বাইরের হাসির শব্দটা যেন আরো বেড়ে উঠল। তারপর হঠাৎ ওরা দেখতে পেল অন্ধকারে সেই কালো ছায়া মূর্তিটা ছুটে ছুটে সেই বট গাছের তলার দিকে দৌড়াতে শুরু করলো। যেন কোনো একটা কারণে হঠাৎ করে তার কিছু মনে পড়ে যাওয়ায় বট গাছের তলায় ছুটে গেছে। এদিকে একটু পরে সেই হাসিটা শুরু হওয়ার সাথে সাথে শ্মশানের ভেতর চলতে থাকা আগুনটা একেবারে যেন দপ করে চলে উঠল। ওরা পাথরের মূর্তির মতো ঘরের ভেতর বসে অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কমে আসার জন্য। কেমন যেন ভয়ে আচ্ছন্ন হয়ে এসেছিল ওদের মাথা, মন, সব কিছু। মহাদেব কেমন যেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ল। সে বুঝতে পারছিল শ্মশানের আশেপাশে একটা পরিবর্তন হয়ে গেছে। চারপাশটা হঠাৎ করে কেমন যেন ভারী হয়ে উঠেছে। ওরা কিছু করার আগেই হঠাৎ করে ওদের দরজার সামনে কি যেন একটা এসে পড়ল। ভালো করে না তাকিয়ে ওরা বুঝতে পারলো ওদের দরজার সামনে যেটা এসে পড়েছে সেটা একটা মানুষের শরীর। এই অন্ধকারের মধ্যে একটা কালো শরীর ছাড়া আর কিচ্ছু দেখতে পারছিল না ওরা। কিন্তু ঠিক তখনই আকাশে আরো একবার বিদ্যুৎ চমকাতেই ওরা যেটা দেখতে পেল তাতে মহাদেব পর্যন্ত ভয়ে কেঁপে উঠল। ওদের সামনে এসে পড়েছে আজ সন্ধ্যাবেলা বাঁশের মাচার মধ্যে করে বয়ে আনা নবীনের মৃতদেহটা। আর সেই মৃতদেহের বুক থেকে পেট পর্যন্ত যেন মাংসকে খুবলে খুবলে খেয়েছে। আর সেই ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে বৃষ্টির জলের সাথে মিশছে। সামান্য সময়ের জন্য হলেও বিদ্যুতের আলোতে ওই ব্যাপারটা দেখতে পেয়ে ভয়ে নিবারণ চিৎকার করে উঠল। কি হয়েছে? কোনো এক অশুভ শক্তি আমাদের চারপাশে রয়েছে, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু যে কোনো বড় একটা বিপদ ঘটে যাবে। ওরা যে ঘরে বসেছিল সেই ঘরের দেওয়ালগুলো মাটির হলেও এখানে ওখানে ভেঙে পড়েছে, তাই দেওয়ালে মাঝে মাঝে ফাঁক ফোকর তৈরি হয়েছে। সেই ফাঁক ফোকর দিয়ে ঠান্ডা হাওয়া, বৃষ্টির জল এতক্ষণ ওদের গায়ে এসে লাগছিল। দেওয়ালের একদম কাছে একটা ছোট্ট ফোকরের কাছে কাক এসে বসেছিল গদাই। হঠাৎ তার মনে হলো ফোকরের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে এসে তার গলার কাছে গামছাটা চেপে ধরেছে। ব্যাপারটা প্রথমেই গদাই বুঝতে পারেনি, তারপর যখন বুঝতে পারলো তখন গলায় জড়িয়ে থাকা গামছাটা ধরে পেছন থেকে কেউ টানতে শুরু করেছে। তখন ভয় চিৎকার করে সরে আসার চেষ্টা করতে লাগলো গদাই। চিৎকার করে একটু সরে আসতেই পুরো অন্ধকারটার মধ্যে প্রথমে কিছু দেখতে পেল না সে। তারপর ওদের চারজনেরও কেমন যেন মনে হলো অন্ধকার মাটির জালের ফোকর থেকে কি যেন একটা ভেতরে এসে হাতড়াতে শুরু করেছে। একটু সরে আসতে গিয়েই নিবারণের একটা পায়ে সেই জিনিসটা ঠেকতেই নিবারণ বুঝতে পারলো আসলে ওটা কোনো একটা ঠান্ডা কনকনে কঙ্কালের হাতের আঙুল। ব্যাপারটা বুঝতে পেরেই একটা চিৎকার করে নিবারণ হঠাৎ ঘর থেকে বেরিয়ে পড়ল। আসলে ঘরটা একদম ছোট,
চারজন কোনো মতে সেখানে বসেছিল, তাই ভয় পেয়ে চিৎকার করে বেরোতে গিয়েই নিবারণ ঘরের বাইরে এসে পড়ল। ঘরের বাইরে বেরোতেই এক কাদা বৃষ্টির ছাট নিবারণের গায়ে এসে লাগলো। মহাদেব ঘরের ভেতর থেকে চিৎকার করলো, নিবারণ, ঘরের বাইরে যেও না নিবারণ, তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। কিন্তু ভয় পেয়ে দৌড়াতে গিয়ে নিবারণ ঘর থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছিল। বৃষ্টির ঝাপটা সহ্য করে তাকাতেই নিবারণ দেখতে পেল সেই বট গাছের তলার দিক থেকে একটা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা দেখতে পেয়ে নিবারণের গোটা শরীরটা কেমন যেন পাথরের মূর্তি হয়ে গেল। নিবারণ বুঝতে পারলো অনেক চেষ্টা করেও সে সেখান থেকে ঘরের ভেতরে দৌড়ে পালাতে পারছে না। সে ছায়া মূর্তি তখন তার অনেকটা কাছে এসে পড়েছে, আর তার সাথে একটা হাসি নিবারণের চারপাশে পাক খেয়ে উঠতে শুরু করেছে। যেন নিবারণ বুঝতে পারছিল এই অন্ধকারে বৃষ্টির মধ্যে শ্মশানে ওই ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারছিল তার বাঁচার কোনো উপায় নেই। একটা প্রচন্ড ভয় যেন নিবারণকে কেমন স্তব্ধ করে দিয়েছিল। নিবারণের একদম সামনে এসে সেই কালো ছায়া মূর্তিটা দাঁড়াতেই নিবারণ একটা পচা গন্ধ পেল, আর তার সাথেই পেল কাঁচা রক্তের গন্ধ। নিবারণের বুকের ভেতর থেকে সমস্ত কিছু গুলিয়ে উঠতে শুরু করলো। যেন একসময় মনে হলো এক্ষুনি বমি করে ফেলবে, কিন্তু তার আগেই বুঝতে পারলো একটা ঠান্ডা হাত তার পেটের ওপর যেন কেউ রেখেছে। নিবারণ ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু তার আগেই বুঝতে পারলো ঠান্ডা কনকনে হাতটা ততক্ষণে তার গলা পর্যন্ত উঠে এসেছে। একটা প্রবল চাপ নিজের গলার ওপর অনুভব করতে পারলো নিবারণ, কিন্তু তখন আর চিৎকার করার মতো কোনো ক্ষমতাই নেই তার। নিবারণ বুঝতে পারলো কঙ্কালের হাড়ের মতো ঠান্ডা কনকনে একটা হাতের 5টা আঙুল যেন তার গলার চামড়ার মাংস ভেদ করে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। তারপর নিবারণ চোখের সামনে দেখতে পেল সে বিভৎস মুখখানাকে। একটা মানুষের কালো শরীরের উপর যেন কেউ একটা নরকঙ্কালের মাথা বসিয়ে দিয়ে গেছে। এদিকে নিবারণ ঘর থেকে বেরিয়ে দৌড়ে বাঁদিকে চলে গিয়েছিল, যেদিকে সেই বট গাছটা রয়েছে। সেইখানেই নবীন বাণুজ্যের মরাটাও ওরা রেখে এসেছিল হরির জিম্মায়। নিবারণের হঠাৎ চিৎকার আর তারপরে হঠাৎ করে চিৎকার বন্ধ হয়ে যাওয়ায় বাকিরা সবাই বুঝতে পারলো যে নিবারণেরও কিছু একটা হয়েছে। এবার ওরা তিনজন ভয়ে ভয়ে ঘরের ভেতর বসে রইল। মহাদেবের মধ্যে সাহস তখনও বাকি ছিল, কিন্তু তার দুজন সঙ্গী যে মারা গেছে বুঝতে তার কোনো ভুল হলো না। মনের মধ্যে বেঁচে থাকা সাহসটুকু মাঝে মাঝেই যেন বিদ্রোহ করে উঠতে লাগলো তার। মনকে অনেক কষ্ট করে শক্ত করে রাখলো, কারণ মহাদেব বুঝতে পারছিল যে তার মনের ভেতরটা আচ্ছন্ন হয়ে পড়লে সেই অশুভ শক্তির কাজটা অনেক সহজ হয়ে যাবে। মহাদেব বসে বসে ভগবানের নাম করতে লাগলো, আর বাকি দুজন শ্রীপদ আর গদাই ঘরের ভেতরে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তাদের গোটা শরীরটা যেন ঘামে স্নান করে উঠল। প্রায় কাঁপতে কাঁপতে গদাই বলল, মহাদেব, মহাদেব, ভোর হতে আর কতক্ষণ বাকি আছে? মহাদেব সে কথার উত্তর দিতে পারল না, কারণ তার মনে হচ্ছিল এই রাত যেন আর শেষ হবে না কখনো। কিন্তু এত কিছুর মধ্যেও শ্মশানের কোণে জ্বলে থাকা আগুনের ব্যাপারটা মহাদেব কিছুতেই বুঝতে পারছিল না। এত ঝড় বৃষ্টির মধ্যে আগুন জ্বলে থাকে কিভাবে? মহাদেবের সামান্য ক্ষমতাতে সেটা সে বুঝতে পারছিল না। কিন্তু গদাই আর শ্রীপদ যে আরো ভয় পেতে শুরু করেছে সেটা সে বুঝতে পারল। আর ওরা যত ভয় পাবে তত সেই অশুভ শক্তির ক্ষমতা বেড়ে যাবে। তাই সে বলল, ভয় পেও না তোমরা, ভয় পেও না। যত ভয় পাবে ততই তোমাদের বিপদ বাড়বে। চুপ করে
ভোর পর্যন্ত বসে থাকো, তারপর বাইরে বেরিয়ে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তার আগে যত ভয় পাবে ততই কিন্তু। মহাদেবের কথাটা শেষ হলো না, আর তার বাইরে থেকে নিবারণের চিৎকার শোনা গেল। হরি যেমন মরণ আর্তনাদ করেছিল, নিবারণও তেমন একবার মরণ আর্তনাদ করে উঠল। আর তারপরেই মনে হলো মাঝপথে সেই চিৎকারটা থেমে গিয়েছে। ক্রমশ বাড়তে থাকা ভয়টা ততক্ষণে শ্রীপদ আর গদাইয়ের গলা পর্যন্ত উঠে এসেছিল। বারবার ঢোক গিলতে হচ্ছিল, মুখের ভেতর কেমন যেন শুকিয়ে আসছিল বারবার। শ্রীপদ বলে উঠল, কিন্তু কেন এসব হচ্ছে? আমরা তো কোনো ভুল করিনি। তাহলে? মহাদেবের তখন হঠাৎ মনে পড়ে গেল এটা ঝুমঝুমি তলার শ্মশান, আর ঝুমঝুমি তলার কথা জানে না এমন মানুষ এদিকে কোথাও নেই। এতটা বলে গোবিন্দ থামতেই বিলু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হ্যারিকেনের আলোটা ততক্ষণে অনেকটা কমে এসেছে। বাইরে থেকে প্রবল ঝড় বৃষ্টির শব্দ কানে আসছে। গোবিন্দকে চুপ করে থাকতে দেখে বিলু বলল, কিন্তু ঝুমঝুমি তলার ঘটনাই তো তুমি বলবে বলেছিলে। তাহলে মহাদেব কেন বলল যে ঝুমঝুমি তলার কথা সবাই জানে? আর ঝুমঝুমি তলার কোন কথা ওদের মনে পড়ে গিয়েছিল? ঝুমঝুমি তলার আসল গল্প যে কবে শুরু হয়েছে সে কথা কেউ জানে না। অনেক অনেক আগে ঝুমঝুমি তলার পাশ থেকে সন্ধ্যের দিকে কেউ হেঁটে গেলে শুনতে পেত একটা ঝুমঝুম শব্দ হচ্ছে কোথাও। কেউ যেন একটা অদ্ভুত বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর সেই যন্ত্র থেকে যেন ঝুমঝুম শব্দটা আসছে। আসলে শব্দটা যে কিসের তা হরফ করে কেউ বলতে পারে না, তবে ঝুমঝুমি তলার নামটা ওই ঝুমঝুম শব্দ থেকেই এসেছে। ঝুমঝুমি তলার অনেক গল্প রয়েছে, তার মধ্যে একটাই আজ শোনাচ্ছি। তবে মহাদেব যে গল্পটার কথা বলেছিল সে গল্প বাপু আমার জানা নেই। বিলু এতক্ষণ ধরে গল্পটা শুনলেও একটা ব্যাপারে তার মনে খটকা লাগতে শুরু করেছিল, কিন্তু সেটা গল্প শোনার আমেজের মাঝখানে আর বলতে চায়নি সে। এবার যেন একটু ইতস্তত করে সে বলে উঠল, ঝুমঝুমি তলার কাছে শ্মশান ছিল সেটা না হয় বুঝলাম, কিন্তু গ্রামের আশেপাশে কি আর কোনো শ্মশান ছিল না যে এত দূর এখানে ওদের আসতে হলো? আশেপাশের গ্রামে যে শ্মশানগুলো এখন হয়েছে তখন কিন্তু সেগুলো ছিল না। 4-5টা গ্রামের সমস্ত মানুষ ঝুমঝুমি তলা শ্মশানেই তখন আসতো মরা পোড়াতে। এখন সেখানে শ্মশান নেই, তবে সেই ডোবাটা এখনো কিন্তু রয়ে গেছে, আর আছে সেই বটগাছটা। এই বাকি গল্পটা এবার বলো। এতটা শুনেই আমার কেমন গায়ে কাঁটা দিতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে ওই 3জন মানুষ কি পারবে ওই অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে? নাকি ওরাও? জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনই হচ্ছে ঈশ্বরের হাতে। বিলু, কার কখন কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, তার সমস্ত কিছুই ওই তিনিই লিখে রেখে গেছেন, আর তার বাইরে যাওয়ার সাধ্য কারণ নেই রে বাবা। এই তাহলে বাকিদের কি হলো? ঘরের ভেতর বসে কাঁপতে কাঁপতে শ্রীপদ আর গদাই যেন আধমরা হয়ে গিয়েছিল। তাদের চারপাশে যা হয়ে চলেছে সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতো বলে মনে হচ্ছিল ওদের। বারবার মনে হচ্ছিল কি কুক্ষরেই না নবীর মারুজ্যের মৃতদেহটা পোড়ানোর জন্য ওরা ঝুমঝুমি তলায় এলো আজ। রাতটা অপেক্ষা করে কাল সকালে এলেই বোধহয় ভালো হতো। কিন্তু মহাদেব চুপ করে বসে রয়েছে তখনও। তার কেমন যেন মনে হচ্ছিল হরি আর নিবারণ বেঁচে নেই, কিন্তু ওদের বেঁচে থাকতে গেলে এই ঘরের মধ্যেই থাকতে হবে। ঘরের মধ্যে সেই অশুভ শক্তির পক্ষে অসম্ভব কিছু নয়। তবে মহাদেব যতক্ষণ এখানে বসে আছে ততক্ষণ ঘরের ভেতরে ঢুকে ক্ষতি করার ক্ষমতা সেই শক্তির নেই। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল। চারপাশ থেকে ভেসে আসা হাওয়ার শব্দ আর বৃষ্টির শব্দ ছাড়া তেমন কিছুই নেই। ওরা জড়সড় হয়ে বসে আছে। এমন সময় শ্মশানের মধ্যে জ্বলতে থাকা আগুনটা আগের থেকে
থেকে যেন বেড়ে উঠল। তারপর হঠাৎ করে ওরা শুনতে পেল নিবারণের গলা। গদাই, গদাই আমাকে বাঁচা! গদাই, গদাই আমাকে বাঁচা! চিৎকারটা শুনেই গদাই মুহূর্তের জন্য কেমন যেন নির্বাক হয়ে উঠল। তারপর বলল, ওই যে নিবারণের গলা। নিবারণ বেঁচে আছে। আমাদের এক্ষুনি বাইরে গিয়ে ওকে বাঁচানো দরকার। নিবারণ বেঁচে আছে। মহাদেবের চেয়েও শক্ত গলায় বলল, নিবারণ বেঁচে নেই। পাগলের মতো করো না। তোমরা বাইরে বেরোলে এখন কিন্তু। কথাটা শেষ করতে পারলো না মহাদেব। তার আগেই সে বুঝতে পারলো গদাইও বাইরে যাওয়ার জন্য কেমন যেন অদ্ভুত আচরণ করছে। সে শ্রীপদকে ছাড়িয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে আর মুখে বলছে, নিবারণ বাইরে আছে। নিবারণকে বাঁচাতে হবে। নিবারণকে বাঁচাতে হবে। প্রবল ভাবে চেষ্টা করতে লাগলো শ্রীপদ। তবে মহাদেব কিন্তু একবারও চেষ্টা করলো না, কারণ 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 সে বুঝতে পেরেছিল এই ঘরে অশুভ শক্তি ঢুকতে না পেরে ঘরের ভেতর থেকে তাদের ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কথায় একবার সাড়া দিলেই তাকে আটকে রাখা মুশকিল। গদাই ক্রমে যেন পাগলের মতো আচরণ করতে শুরু করলো। শ্রীপদ তাকে অনেক চেষ্টা করে আটকে রাখতে চাইল, কিন্তু পারল না। একসময় গদাই শ্রীপদকে একটা ধাক্কা দিয়ে সেই ছোট্ট ঘরের মধ্যে থেকে চিৎকার করতে করতে বাইরের দিকে ছুটে দৌড় লাগালো। নিবারণ, নিবারণ তুই কোথায়? নিবারণ, নিবারণ কোথায় তুই? গদাই চিৎকার করতে করতে বেরিয়ে গিয়েছে সেই বট গাছটার দিকে। গদাই দেখতে পেল যে বট গাছের তলায় যেখানে মৃতদেহটা রাখা হয়েছিল তার পাশে বসে আছে তিনটে ছায়া মূর্তি। ওদের মধ্যে যদি দুজন হরি আর নিবারণ হয় তাহলে তৃতীয় জনটাকে? গদাই অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে ভাবছে। এমন সময় আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একবার বাজ পড়ল, আর সেই বিদ্যুতের আলোয় গদাই দেখতে পেল তার সামনে বসে থাকা তিনটি ছায়া মূর্তি উবু হয়ে বসে মৃতদেহটার কাছে কি যেন করছে, আর এখন তার ডাকে তার দিকেই ঘুরে তাকিয়েছে তারা। ব্যাপারটা বুঝতে পেরেই গদাইয়ের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বরফের মতো জমে গেল। আচ্ছন্ন ভাবটা মুহূর্তে সরে গিয়ে সে পিছন ঘুরে ঘরের দিকে দৌড়াতে যাবে। ঠিক এমন সময়ে সে বুঝতে পারলো যে তার পাটা কেউ যেন টেনে ধরেছে, আর সেই পায়ে দেওয়া হাতে মাংস, চামড়া, রক্ত কিছুই নেই। যেটা আছে সেটা হলো সাদা খটখটে ঠান্ডা কঙ্কাল। এদিকে গদাই বেরিয়ে যাওয়ার পর শ্রীপদ প্রায় কান্না জুড়ে দিয়েছিল। সে মহাদেবের কাছে সরে এসে তার গা ঘেঁষে বসল। মহাদেব, মহাদেব কি হচ্ছে এসব? আমরা কি এভাবেই চলে যাব? এই ঘরের ভেতরে এসে ঢুকতে পারছে না বলে কোনো না কোনো ভাবে তোমাদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমরা ওর ফাঁদে পা দিও না। সবাই তো গেছে, এখন তুমি চুপ করে বসে থাকো। যাই হয়ে যাক না কেন, এই ঘরের বাইরে বেরোবে না। বেরোলেই কিন্তু বিপদ। শ্রীপদ ঘরের বাইরে বেরোলো না, চুপ করে দেওয়ালের এক কোণে বসে রইল। আর ঠিক তখনই শ্রীপদর মনে হলো মাথার উপরে ঘরের চালে কি যেন একটা খসখস করে শব্দ হচ্ছে। বেশ কিছুক্ষণ এমন শব্দ হওয়ার পর সে বুঝতে পারল যে তারা যেই ঘরে বসে আছে সেই ঘর উচ্চতায় লম্বায় 7 ফুট মতো হবে। সেই উচ্চতার খড় ভেদ করে তার দিকে এগিয়ে আসছে একটা হাত। এতটা লম্বা চালের ওপর থেকে একটা হাত যে কিভাবে এই ঘরে আসে সেটা প্রথমে বুঝতে পারল না শ্রীপদ। তারপর মহাদেবের দিকে তাকিয়ে বলল, আর বোধহয় বাঁচতে পারবো না রে মহাদেব। ঘরের চাল থেকে একটা সরু হাত যেন আমার দিকে নেমে আসছে।
কথাটা শুনে মহাদেব কিছু একটা করার আগেই ঘরের ভেতর থেকে শোনা গেল শ্রীপদর চিৎকার। আর তারপরেই বোঝা গেল শ্রীপদর শরীরটা যেন মাটি থেকে উঠতে শুরু করেছে। একটা প্রবল যন্ত্রণা শ্রীপদ অনুভব করছিল, কিন্তু তার কিছু করবার মতো ছিল না। এদিকে মহাদেব শ্রীপদর দুটো পা শক্ত করে ধরে টেনে তাকে নামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওপর থেকে যে শ্রীপদকে টেনে চলেছে তার ক্ষমতা তার থেকে অনেক বেশি। তার শক্তির কাছে মহাদেবের শক্তি কিছুই নয়। শ্রীপদর গলার শব্দ শুনে মহাদেব তাকে টেনে নামাবার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সফল হলো না। তার যেন মনে হচ্ছিল খড়ের চাল ভেদ করে কোনো এক শক্তি শ্রীপদকে টেনে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। এক সময় সেইটাই হলো। মহাদেবের চোখের সামনে দেখতে দেখতে ঘরের চালটা কেমন যেন হাওয়া হয়ে গেল, আর শ্রীপদের শরীরটা একটা পুতুলের মতো সেই খোলা চাল দিয়ে ওপরের দিকে গিয়ে ছিটকে পড়লো বাইরে। শ্রীপদের চিৎকারটা শুনতে পেল মহাদেব। চিৎকারের সাথে যেন কান্না জড়িয়ে রয়েছে। বাঁচার জন্য চরম আর্তনাদ করতে লাগলো শ্রীপদ, কিন্তু কিন্তু কিছুতেই কিছু হলো না। মহাদেব জানতো বাইরে বেরিয়ে গিয়ে শ্রীপদকে বাঁচানোর চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছু হবে না। এখন সেই অশুভ শক্তির হাত থেকে শ্রীপদকে বাঁচানো সম্ভব নয়। একটু পরেই শ্রীপদর মরণ আর্তনাদ শোনা গেল, আর সেই আর্তনাদটা আবার যেন মাঝপথেই থমকে গেল। মহাদেব ঘরের ভেতর বসে থাকতে থাকতে বুঝতে পারল যে তার সাথে আজ সন্ধেবেলা আসা এই 4টে জ্যান্ত মানুষ এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাকে বাঁচতে হবে। এই কথাটা মনে আসার সাথে সাথেই মহাদেব কেমন যেন শক্ত হয়ে গেল আগের থেকে। সে বুঝতে পারছিল তার মন আচ্ছন্ন হয়ে না পড়লে সেই অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। শ্মশানের এক পাশে সেই আগুনটা হঠাৎ করে যে কখন নিভে গেছে, কেন নিভে গেছে, তার কিছুই মহাদেব বুঝতে পারল না। ঘরের ভেতর ঠায় বসে ভাঙা ঘরের চাল থেকে আসা বৃষ্টির জলে ভিজতে লাগলো গোটা রাত ধরে। আশেপাশে কখনো কখনো কান্না, কখনো হাসির শব্দ শুনতে পাচ্ছে সে। ঘরের দরজার কাছে এসে বারে বারে নিবারণ, হরি, গদাই কিংবা শ্রীপদ তাকে ডাকতে লাগলো, কিন্তু মহাদেব কোনো কিছুতেই কিছু তোয়াক্কা করলো না। দেখতে দেখতে একটা সময় ঝড় বৃষ্টি কমে এলো। তারপর ভোরের আলো ফুটতে শুরু করলো আস্তে আস্তে। ভোরের আলো ফোটার পরে মহাদেব যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখতে পেল একটা বীভৎস দৃশ্য। বটগাছের তলায় যেখানে নবীন বাড়ুজ্যের মৃতদেহটা রাখা ছিল, সেখানে তার মৃতদেহটা আগের মতোই রাখা রয়েছে, কিন্তু তার গোটা শরীর থেকে মাংসটা কেউ যেন খুবলে খুবলে খেয়েছে। নবীন বাড়ুজ্যের মৃতদেহের পাশেই পড়ে আছে হরি। তাকে দেখে বোঝা যায় যে কোনো একটা কিছু দেখতে পেয়ে ভয়ে তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। নিবারণের গোটা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু তার গলাটা কেউ যেন ধারালো কিছু দিয়ে এফোড় ওফোড় করে দিয়েছে। শ্রীপদ কিংবা গদাইয়ের গোটা শরীরেও তেমন বীভৎস মৃত্যু চিহ্ন রয়েছে। মহাদেব প্রথমে বেশ কিছুক্ষণ শ্মশানের চারপাশে ঘুরে সমস্ত কিছু দেখে তারপর আমাদের গ্রামে এসে কয়েকজনকে রাতের সমস্ত কথা বলল। তারপর তাদের সাহায্যেই মোট 5টা মৃতদেহ শ্মশানে পুড়িয়ে তারপর নিজের গ্রামে ফিরে গেল। গোবিন্দ চুপ করতেই বিলু বলে উঠল,
তার মানে ঝুমঝুমিতলা আগে একটা শ্মশান ছিল, আর সেই শ্মশানের জন্য এখনো মানুষ ঝুমঝুমিতলার ভয়ে রয়েছে। যে কথা বললাম অনেক বছর আগেকার কথা। তারপরেও ঝুমঝুমিতলায় একবার একজন অদ্ভুত কিছু দেখতে পেয়েছিল। সেই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ রাত্রেবেলা ঝুমঝুমিতলা এড়িয়ে চলার চেষ্টা করে। আর সেই শ্মশানটাও একসময় প্রায় বন্ধ হয়ে গেল। গ্রামের অন্য জায়গায় শ্মশান তৈরি করা হয়, এমনকি আশেপাশের গ্রামেও নতুন করে শ্মশান তৈরি করা হয় বলে ঝুমঝুমিতলা শ্মশানে আর কেউ মরা পোড়াতে যেত না। ওই শ্মশানে শেষ পুড়েছিল ওই 5টা মৃতদেহ। এই তাহলে গল্পটা বলো না। আর বলছি যে আর কেউ ঝুমঝুমিতলায় অদ্ভুত কি দেখেছিল বললে? গোবিন্দ হ্যারিকেনের আলোটা আর একটু কমিয়ে দিতে দিতে বলল, না না না, আজ আর নয়, আজ ঘুমিয়ে পড়ো, আবার কাল অন্য একটা গল্প বলবো। অনেক রাত হয়েছে, যাও যাও শুয়ে পড়ো গে। ঘুম যে বিলুর পায়নি তা নয়, কিন্তু এমন অদ্ভুত ভয়ঙ্কর গল্প শুনতে শুনতে কি আর ঘুমিয়ে পড়া যায়? তবে গোবিন্দ এখন আলো কমিয়ে দিয়ে উঠে পড়েছে দেখে সে আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। এমনিতেই শরীর তার ক্লান্ত ছিল, তার ওপর এতক্ষণ ধরে শুয়ে থাকা, তাই বালিশের ওপর হেলান দিয়ে চোখ বুঝতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রথম ধাক্কাটা খেল বিলু। এ কোথায় শুয়ে আছে সে? তার চারপাশে মাটির দেওয়াল ভেঙে পড়েছে, টিনের মধ্যে এখানে ওখানে ফুটো। সেই ফুটো দিয়েই সকালের রোদের আলো ভেতরে এসে পড়েছে ঘরের ভেতরের বিছানার উপর। মেঝেতে ধুলো জমে আছে, আর চারপাশে কেমন যেন মাকড়সার জাল। এসব ছাড়াও একটা পচা গন্ধ চারিদিকে। ব্যাপারটা হঠাৎ করে আবিষ্কার করে বিলু চমকে উঠল, আর তারপরই বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে এসে বাইরে দাঁড়ালো। সে দেখতে পেল বাড়ির চারপাশে কেমন যেন জঙ্গল মতো হয়ে আছে, কিন্তু কিন্তু কাল তো এসব কিছু দেখেছিল বলে তার মনে হয়নি। এবার বাড়িটার দিকে তাকাতেই দেখতে পেল, এই বাড়িটা দেখেই বোঝা যায় যে এখানে বেশ কিছুদিন ধরে কোনো মানুষ বাস করে না। বিলু এত কিছুর মধ্যেও ঘরের ভেতর ঢুকে নিজের ব্যাগটা বার করে আনলো। তারপর বাইরে এসে কাকার নাম ধরে মাঝে মাঝে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কিন্তু কেউ সাড়া দিল না। এবার যেন হঠাৎ করে কাল রাত্রে তার মনে হওয়া খটকাটা আবার মনে পড়ল। এর আগে যতবার সে গ্রামে এসেছে ততবার আশেপাশে বেশ কয়েকজনের সাথে ওর কথাবার্তা হয়েছে, এমনকি রাতের দিকেও তাদের সাথে গল্প গুজব হয়েছে, কিন্তু কিন্তু এবার গ্রামে ঢোকার পর থেকেই সেই রিক্সাওয়ালা আর গোবিন্দ কাকাকে ছাড়া আর কাউকে দেখা যায়নি। কিন্তু কেন? এই অদ্ভুত ব্যাপারটায় একটু ভয় পেয়ে আশেপাশের বাড়িগুলোতে যেতে আবার ধাক্কা খেল বিলু। আশেপাশের বাড়িগুলোর অবস্থা একই দেখে মনে হয়। গোটা গ্রামটা যেন এক রাত্রের মধ্যে শ্মশান হয়ে গিয়েছে। তবে একটা পচা গন্ধ যেন চারপাশে ছড়িয়ে রয়েছে। গ্রামের রাস্তায় দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে ভাবতে সে ঝুমঝুমিতলার দিকে তাকালো। কি যেন মনে হতে সেদিকে হাঁটতে শুরু করলো সে। বেশ কিছুটা হেঁটে এসেছে। গ্রামের দিকে তাকিয়ে দেখলো গ্রামটা যেন মরার মতো পড়ে রয়েছে এক জায়গায়। সেইখানে কোথাও কোনো সামান্য স্পন্দন নেই। ঝুমঝুমিতলা পর্যন্ত হেঁটে আসতে বিলুর বেশ খানিকটা সময় লাগলো। তার গোটা শরীরটা ঘামে ভিজে গিয়েছে। ঝুমঝুমিতলায় ঢুকেই সেই পুরনো বটগাছটা দেখতে পেল সে, আর বটগাছটার সামনেই সে ফাঁকা মাঠের মতো জায়গাটা, আর তার একপাশে সত্যি একটা ডোবা রয়েছে। তবে মাঠের মধ্যে সেই ছোট ঘরটা কোথাও নেই। তবে এক জায়গায় মাটি সামান্য উঁচু নিচু হয়ে আছে। দেখে মনে হয় সেখানে কোনো একটা সময় একটা কিছু ছিল, কিন্তু এখন আর নেই। ঝুমঝুমিতলায় দাঁড়িয়ে একটা মানুষের জন্য অপেক্ষা করতে লাগলো বিলু। তার সাথে যে কি হয়ে চলেছে তা সে কিচ্ছু বুঝতে পারছিল না। একটা মানুষ কিংবা রিক্সার জন্য অপেক্ষা করছিল। ঠিক ঠিক সেই সময়ে কোথা থেকে যেন একটা ঝুমঝুম শব্দ ভেসে এলো বিলুর কানে। শব্দটা শুনেই সে চমকে উঠল। এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না বিলু। কিন্তু তখনও সেই ঝুমঝুম শব্দটা কানে আসছে তার। শব্দটা যে কিসের সে তা ঠিক বুঝতে পারছে না। এমন সময় দূর থেকে একটা রিক্সা আসতে দেখা গেল।
রিক্সাওয়ালা কাছে আসতেই বিলু বলল, স্টেশন যাব, স্টেশন নিয়ে যাবে? রিক্সাওয়ালা অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল, তারপর বলল, কিন্তু বাবু আপনি এখানে এসেছিলেন কোথায়? এদিকে তো কোনো বাড়ি ঘর নাই। এসেছিলাম আমার এক কাকার কাছে নরহরিপুরে। কিন্তু কথাটা শুনেই রিক্সাওয়ালা কেমন যেন অবাক হয়ে গেল, তারপর প্রায় চিৎকার করে উঠল, কিন্তু নরহরিপুরে কি করতে বাবু? ওখানে তো কেউ থাকে না। বেলু যেন আরো অবাক হলো, আর সেইভাবেই বলল, থাকে না মানে? আমার কাকা থাকে তো সেখানে। সে আগে থাকতো ক্ষণ, কিন্তু এখন তো আর থাকে না। মাত্র 1 বছর আগে গ্রামে একবার কলেরা হলো। সেই কলেরায় গোটা গ্রাম ছারখার হয়ে গেল বাবু। যারা বেঁচে ছিল তারা অন্য গ্রামে চলে গেছে, বুঝলেন না? ওখানে মৃতদেহ সব পড়ে আছে, রাস্তায় শিয়াল কুকুরে টেনে টেনে খায়। সে তো গ্রামের মধ্যে 1 মাস ঢোকাই যায় না বাবু, ওই পচা গন্ধে। রিকশায় উঠে স্টেশনের দিকে চলতে চলতে বিলু রিক্সাওয়ালার কথাগুলো শুনতে লাগলো। বারবার তার মনে ঘুরে ফিরে একটা কথাই আসতে লাগলো, যদি সেটাই হয় তাহলে একটা গোটা রাত সে কাটালো কার সাথে? আর তাকে সেই ঝুমঝুমিতলার গল্পটাই বা কে বলল? বিলু তার কোনো উত্তর খুঁজে পেল না। সে মনে করলো এখন এখান থেকে বাড়ি ফিরে যাওয়াই ভালো। বাড়ি ফিরে তারপর একবার গোবিন্দ কাকার খোঁজ নিতে হবে, কিন্তু গোবিন্দ কাকার যে কি হয়েছে সেটা সে নিজেই বুঝতে পারছিল, তবে নিজের মনকে বোঝানোর কোনো চেষ্টাই সে করছিল না। একবার পিছন ফিরে ঝুমঝুমিতলার বটগাছটার দিকে তাকালো বিলু। বটগাছটার পাতাগুলো হঠাৎ করে যেন নড়ে উঠল, কিন্তু বিলু স্পষ্ট বুঝতে পারছে যে আশেপাশে কোনো হাওয়া নেই। তাহলে বটগাছের মাথাটা হঠাৎ করে নড়ে উঠল কেন? রিক্সাওয়ালা তখন বলল, এমনিতেই ভয়ের জায়গা ছিল ওই ঝুমঝুমিতলা, তার উপর এখানে আবার রাতের বেলা নরহরিপুর হয়ে গেল ভয়ের জায়গা। ওদিকে রাতে কেন, দিনেও কেউ জিতে চাইবে না বাবু। বিলুর আর কিছু মনে পড়ল না, শুধু মনে পড়ল কাল সন্ধ্যাবেলা তাকে নরহরিপুরে পৌঁছে দেওয়া সেই রিক্সাওয়ালার কথা। সে কি তাহলে মানুষ ছিল নাকি